এনিওয়ে, আপনাকে লোভী বলেছি বলে প্লিজ আপনি রাগ করবেন না। আমার নিজেকে প্রচন্ড হেল্পলেস মনে হচ্ছে। আপনি কিছুতেই পারমিশন দিচ্ছেন না আমাকে কোর্টে গিয়ে দাঁড়ানোর। খবরদার বলছি, আমি কিন্তু আপনার কাছ থেকে এই কথাটা আদায় করেছি আগে, মনে রাখবেন। আপনি আমার জন্য এত করেছেন, তাই যখন আপনি আমার কাছে মাত্র একটা কথা চেয়েছেন আমি না করিনি, আমি কথা রেখেছি। কিন্তু বিশ্বাস করুন মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। কিসের দ্বন্দ্ব? আপনি বুঝতে পারছেন না। আমি সমস্ত সত্যিটা জানি, সব প্রমাণ আছে আমার কাছে। আমি ওখানে গিয়ে দাঁড়ালেই সব প্রমাণ হয়ে যাবে। আপনি দয়া করে এই সর্বনাশটা করতে যাবেন না কখনো। আর আপনি যদি এখন গিয়ে ওখানে দাঁড়ান তাহলে আপনার কথা কেউ বিশ্বাসও করবে না, ভাববে সবাই আপনি মিথ্যা কথা বলছেন। তাই প্লিজ আপনি এই অবস্থায় নিজেকে এবং মিছিলকে কোনো বিপদের মধ্যে টেনে নিয়ে যাবেন না, এসবের মধ্যে ঢুকবেন না। আপনি জানেন না মিছিল আমার প্রাণের থেকেও প্রিয়, আর আমি নিজের হাতে মিছিলের কোনো ক্ষতি হতে দিতে পারি না। আর আমার চিন্তা ভাবনার কেন্দ্রে এখন আপনি বা কৃষ্ণময় নয়। থামুন। আপনার চিন্তা ভাবনার কেন্দ্রে আমি কোনোদিনও ছিলাম না। আমার চিন্তা ভাবনার কেন্দ্রে আমি বললাম না শুধু মিছিল আছে, আপনি বা কৃষ্ণময় নন। মিছিলকে আমি আমার নিজের সন্তানের মতো ভালোবাসি, তাই মিছিলের কোনো ক্ষতি আমি হতে দিতে পারবো না। আর এসবের মধ্যে আপনি মিছিলকে টানবেন কেন বলুন তো? ও তো কোনো দোষ করেনি, ওর তো একটা সুন্দর সুস্থ স্বাভাবিক জীবন প্রাপ্য। জন্ম থেকে সত্যের সঙ্গে মোকাবিলা করতে শিখলে ভবিষ্যতে মিছিলের জীবনটা আরো সুন্দর হয়ে উঠবে। ও একদিন ঠিক বুঝতে পারবে একটা সুন্দর জীবনের মধ্যে দিয়েও বেড়ে উঠছে। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি কিন্তু এসবের মধ্যে যাবেন না, কিছুতেই না। তাহলে আপনি বলছেন না কেন? আপনার কেসটা কতদূর এগোলো? ওই কাদা ছোড়াছুড়ি চলছে আর কি। কাদা ছড়াছড়ি? ইমন আপনাকে? ইমনের কোনো দোষ নেই, বউ বা বেচারি কি করবে? যা দেখেছে, যা শুনেছে, যা বিশ্বাস করেছে তাই তো বলছে। আর আমার তো প্রতিবাদ করার কিছু নেই, তাই আমি আমার দিক থেকে চুপচাপ দাঁড়িয়ে সব দেখছি। আর আমার মনে হচ্ছে কাদা ছোড়াছুড়ি করা হচ্ছে। যাই গিয়ে কোর্টে বসি, ইমন কি বলে শুনি, আর কখনো এ কথাগুলো শুনে নিজের মনে মনে হাসি পাই, হেসে ফেলি। আর যখন আমাকে ডেকে প্রশ্ন করে তখন যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি। আর কি এই চলছে। আপনি কাঁদছেন? কই না তো। আপনি আমাকে অন্ধ ভাবেন, মানুষ হিসেবে দাম দেন না, আমি বুঝতে পারি। কিন্তু আমারও দুটো চোখ আছে, দুটো কান আছে। মানুষ হিসেবে তো আপনি আমাকে স্বীকার করতে পারেন। আপনি দেখছি আজ বেশ রেগে মেগে আমার সঙ্গে ঝগড়া করতে করতে কথা বলছেন কেন বলুন তো? আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? দেখুন, সত্যি বলতে কি আমার ইমনের সঙ্গে এই আইনি লড়াইতে আমার কোনো মন নেই, কোনো ইচ্ছে নেই, আমার কোনো চাহিদা নেই। বিশ্বাস করুন, আমি চাই না এই লড়াইতে যেতে, কারণ আমার তো চাওয়ার বা পাওয়ার কিছু নেই। কিন্তু আপনি আমাকে দিয়ে একটা প্রতিশ্রুতি আদায় করিয়েছিলেন যে আমি যাতে একজন লয়ার রাখি, কারণ আমি আপনাকে দিয়ে একটা প্রতিশ্রুতি আদায় করেছিলাম যে আপনি যাতে কখনো এজলাসে গিয়ে না দাঁড়ান। তার বিনিময়ে আমাকে এই প্রতিশ্রুতি আপনাকে দিতে হয়েছিল। তা না হলে আমার যেহেতু কোনো চাহিদা ছিল না, আমি তো চেয়েছিলাম প্রথমে গিয়ে কোর্টে সারেন্ডার করে দিই আর বলে দিই যে ইমন যা যা অভিযোগগুলো আমার এগেনস্টে দিয়েছে সেগুলো সবই সত্যি, আমাকে যা শাস্তি হয় দিন, আমি মাথা পেতে নেব, আমার কিছু বলার নেই। কিন্তু কি করব, লয়ার যখন অ্যাপয়েন্ট করেছি সে তো আর আমার শিখিয়ে দেওয়া বুলিয়ে আওড়াবে না, তাই অগত্যা আমাকে কোর্টে যেতে হচ্ছে। আপনার জীবন থেকে আজ নয় হয়তো কাল আমি চলেই যাব।
আপনি জীবনে অন্তত আমার একটা কথা রেখেছেন, তার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব। আপনার হয়তো মুক্তির প্রয়োজন নেই, আমার আছে। আপনার মুক্তি চেয়েছি নিজের স্বার্থে। কি স্বার্থে? আপনি তো বলেই দিয়েছেন যে একবার চলে গেলে আর যোগাযোগ রাখবেন না। না আমি চলে যাবো মিছিলের কাছে। যোগাযোগহীনতার মধ্যেও যে কি ভয়ঙ্কর যোগাযোগ থাকে তা আপনি বুঝতে পারবেন না রণজা। আমি বুঝতে পারছি, বুঝতে পেরেছি। আমি চাই আপনার গা থেকে সমস্ত কলঙ্ক ধুয়ে মুছে যাক। আপনি যেমন মাথা উঁচু করে বাঁচছিলেন তেমন মাথা উঁচু করে বাঁচুন। আর সেই জন্য যা সত্যি তাকে উন্মোচন হোক, সেটা আমি চাই। আপনি আপনার পূর্ণ সম্মান নিয়ে বাঁচুন। আপনি যা করেননি তার দায় যেন আপনার উপর কখনো না পড়ে, এটুকুই আমার প্রার্থনা। আমি চিরকাল দূর থেকে এটাই চাইব রণজা, চিরকাল। ইওর অনার, আপনার পারমিশন নিয়ে আমি মিস্টার রণজয় চ্যাটার্জিকে কিছু প্রশ্ন করতে চাই। প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ। মিস্টার চ্যাটার্জি, আপনি ঠিক বছর 4 আগে সুন্দরপুর বলে একটি জায়গায় গিয়েছিলেন, মানে আপনার পোস্টিং হয়েছিল কয়েকদিনের জন্য। ইজ ইট ট্রু? ইয়েস, ট্রু। আর সেখানে গিয়ে আপনার ইমন মুখার্জির সঙ্গে আলাপ হয়। আমি সুন্দরপুরে কর্মসূত্রে গিয়েছিলাম, সেখানে অনেকের সঙ্গে আমার আলাপ হয়, তার মধ্যে ইমন মুখার্জি ছিল। আমি যা জিজ্ঞেস করছি তার স্পেসিফিক উত্তর দিন। আমি জিজ্ঞেস করেছি সেখানে গিয়ে আপনার ইমন মুখার্জির সঙ্গে আলাপ হয়েছিল কি হয়নি, হ্যাঁ কি না? আমার মনে হয় আমি আপনার প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে দিয়েছি। আমি যখন কর্মসূত্রে সুন্দরপুরে যাই সেখানে অনেক লোকই থাকেন, শুধু ইমন মুখার্জি নয়। আর ওখানে গিয়ে যেরকম আমার অনেকের সঙ্গে আলাপ হয়েছিল তেমন ইমন মুখার্জির সঙ্গেও আলাপটা হয়েছিল। ইমন মুখার্জির সঙ্গে নিশ্চয়ই আপনার কর্মসূত্রে আলাপ হয়নি? ইমন মুখার্জির সঙ্গে আমার কর্মসূত্রে আলাপ হয়। আমি যখন সুন্দরপুরে যাই সেখানে ইমন মুখার্জির বাবা প্রয়াত জয়ন্ত মুখার্জি ছিলেন ওখানকার পুলিশ অফিসার। তিনি দায়িত্বে ছিলেন আমাকে অঞ্চলটা চেনানোর। আর সেই সূত্রেই আমার পরবর্তীকালে ইমন মুখার্জির সঙ্গে আলাপটা হয়। তাই এই আলাপটা বিয়ে অবধি পৌঁছলো কি করে? না, আপনি তো অফিসিয়াল কাজে গিয়েছিলেন, তা অফিসিয়াল কাজ সেরে বিয়ে করে চলে এলেন। বিষয়টা একটু অদ্ভুত না? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ম্যাডাম। আপনার মনে রাখা উচিত আপনি যার সাথে কথা বলছেন তিনি অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকলেও এখনো অভিযোগ কিন্তু প্রমাণিত হয়নি। সুতরাং আমি আশা করব আপনি সেইভাবেই আমার ক্লায়েন্টের সাথে কথা বলবেন। আমি কার সঙ্গে কিভাবে কথা বলবো সেটার শিক্ষা আমার যথেষ্ট আছে মিস্টার শ্রমণজিৎ গাঙ্গুলি। আর আপনি যদি মনে করে থাকেন আমার কথার মধ্যে বারবার কথা বলে আমাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি খুব ভুল ভাবছেন। অবশ্যই ব্যর্থ চেষ্টা আপনি চালিয়ে যেতেই পারেন, কিন্তু কোনোদিনও সাকসেসফুল হবেন না। বলুন, আপনাকে আমি যে প্রশ্ন করেছি তার উত্তর দিন। আপনি তো আমাকে কোনো প্রশ্ন করেননি। আপনি প্রশ্ন করেছেন এবং উত্তরও নিজেই দিয়েছেন। আপনি বললেন যে এরকম একটা ঘটনা যেখানে আমি কাজ করতে গিয়ে বিয়ে করে ফিরেছি, সেটা একটা অদ্ভুত ঘটনা। আর এই কথাটা বলতে গিয়ে আপনি তো আমার অনুমোদন চেয়েছেন। কুসুম দোলা কুসুম দোলা